হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড টেট 2021, অর্থাৎ উত্তরাখণ্ড টেট 2021 সালে যে ইংলিশের যে পেপারটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কিন্তু উত্তরাখণ্ড টেট 2021 সালের ইংলিশ পেপারের যেটা ছিল সেটা কিন্তু আলোচনা করেছিলাম, কিন্তু সেটা ছিল ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে, কিন্তু উত্তরাখণ্ডে কি হয়, ইংলিশের উপর দুটো পেপার থাকে। একটা হচ্ছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে চুজ করে তাদের জন্য ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে, আর ইংলিশটা যারা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে চুজ করে তাদের কিন্তু ইংলিশটা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে। বুঝা গেল? ঠিক তেমনি আমরা আজকে আলোচনার টপিকে আজকে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের টোটাল 30টা প্রশ্ন রয়েছে। এখানে আমরা গ্রামার এবং যে পেডাগজি গুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কোন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তোমরা একটু বুঝতে পারবে। তো তোমরা যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। আর রেগুলার কিন্তু ক্লাসগুলো ফলো করার জন্য বা পিডিএফ এর জন্য ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। যে কোনো এক্সামের জন্য যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, প্রচুর বই কিন্তু আমি আমার টেলিগ্রামে আপলোড করে থাকি রেগুলার, কিন্তু ভালো ভালো বই, রেলওয়ে এক্সাম, ডাব্লিউবিসিএস এক্সাম, ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষা, লেডি কনস্টেবল, কনস্টেবল, যে কোনো পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকের যে বই মানে পিডিএফ বই সেগুলো তোমরা বিনামূল্যে কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক আছে। আর এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে যোগাযোগ করো, আমি তাহলে তোমাদের টেলিগ্রামের লিংক প্রোভাইড করে দেবো। অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নাও, প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে একটু দেখো। বলছে রোহান ড্যাশ দ্য মুভি বিফোর রিড দ্য রিভিউ। দেখো এই প্রশ্নটা কি থেকে এসেছে, এই প্রশ্নটা এসেছে টেন্স থেকে। এই প্রশ্নটা এসেছে কি থেকে, এই প্রশ্ন এসেছে তোমাদের টেন্স থেকে এসেছে। আর আমি তো তোমাদের টেন্স ভালো করে করিয়েছি, তাই কি না? হ্যাঁ অবশ্যই করিয়েছি। তাহলে বলছে রোহান ড্যাশ দ্য মুভি বিফোর হি রিড দ্য রিভিউ। তাহলে আমরা জিনিসটা যদি দেখি তাহলে এটা কোন টেন্স বলো তো? এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। কি নাম? পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা কি জানি বলো তো, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন কোনো বিফোর দ্বারা যুক্ত হবে শব্দ, যখন কোনো মানে সেন্টেন্স বিফোর থাকবে, বিফোর মানে কি? আগে। বিফোর মানে আগে, বিফোর কথার অর্থ হচ্ছে আগে। তাহলে আগের সেন্টেন্সটা কি হবে? আগের সেন্টেন্সটা হবে পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে। এবং পরের সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট। কি হবে পরেরটা? পাস্ট ইনডিফিনাইট, মানে পিআই হবে, পাস্ট ইনডিফিনাইট। দেখো হি রিড দ্য রিভিউ মানে কি? এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আগের সেন্টেন্সটা কি হবে? আগের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্টের নিয়মটা কি? আমরা জানি সাবজেক্ট বসবে, তারপর কি হবে বলো? সাবজেক্ট বসার পরে হ্যাড বসবে, তারপর ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে বসাও। এখানে হ্যাড নেই, এটা তো ভুল হয়ে গেল। এটা হ্যাভ আছে, এটা ভুল হয়ে গেল। এটা হচ্ছে সঠিক। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে রোহান হ্যাড ওয়াচড দ্য মুভি বিফোর হি রিড দ্য রিভিউ। বোঝা গেল সবার? তাহলে দেখো এই জায়গাটা বুঝলাম। কিন্তু যদি এখানে বিফোর না থাকতো তাহলে কি হতো? বিফোর না থাকলে আফটার থাকতে পারে। তাহলে আফটার হলে কি হবে? এই জায়গাটা হবে, এই জায়গাটা আফটার হবে, এ এফ টি আর। আফটার রোহান হ্যাড ওয়াচ দ্য মুভি, তারপরে কমা, ঠিক আছে, সেমিকোলন হবে। সেমিকোলন দিয়ে লিখতে পারি হি রিড দ্য রিভিউ। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইভাবে করতে হবে। আফটারের আগে, সরি আফটার মানে কি? আফটার কথার অর্থ হচ্ছে পরে। তাহলে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে বসে পাস্ট পারফেক্ট। আর বিফোর, এই বিফোরের আগে বসে কি? পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে। এইটা কিন্তু ভালো করে একটু তোমাদেরকে খেয়াল করতে হবে, তাহলে হয়ে যাবে। এখান থেকে প্রতি বছর কিন্তু পরীক্ষা প্রশ্ন এসে থাকে, খুব ভালো একটা টপিক। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা 2 নাম্বার প্রশ্ন দেখে নিই। সেকেন্ড প্রশ্ন কি বলছে? বলছে বাই দ্য নেক্সট মান্থ উই শ্যাল দ্য প্রজেক্ট। এখানে ভালো করে জিনিস দেখো, এটা কিন্তু ফিউচার টেন্সের একটা উদাহরণ।
তাহলে টেন্সটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে গো, কারণ টেন্স থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা তোমাদের আসবে। আমি কিন্তু তোমাদের ডিটেলসে পেড ব্যাচে ক্লাস করিয়েছি টেন্স নিয়ে, অবশ্যই তোমরা কিন্তু রেকর্ড ক্লাসটা দেখে নিও, টেন্সটা ভুল করো না। বলছি দেখো, বাই দ্য নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট মান্থ মানে কি, পরের মাসের মধ্যে। বাই দ্য নেক্সট মান্থ কথার অর্থ হচ্ছে পরের মাসের মধ্যে উই শ্যাল ড্যাশ দ্য প্রজেক্ট। দেখো, উই শ্যাল হ্যাজ দ্য প্রজেক্ট কম হবে না, কেন বলো তো? উই এর পরে কি বসে? আমরা জানি উই এর পরে হ্যাভ বসে, তাহলে এখানে কমপ্লিটিং তো হবে না। কেন কমপ্লিটিং হবে না? কারণ কমপ্লিটিং করতে গেলে আমাকে কি করতে হবে? শ্যাল বি লিখতে হবে, শ্যাল বি কমপ্লিটিং। কারণটা কি? কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ কি, মানে গঠনটা কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, আমরা জানি। আর উই শ্যাল কমপ্লিটেড তো হয় না, ঠিক আছে, কারণ শ্যাল বি কমপ্লিটেড করা হয়, ওটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে অপশন নাম্বার কি হবে? ডি হবে আনসার। তাহলে বলছে বাই দ্য নেক্সট মান্থ উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, বলছে আগামী মাসের মধ্যে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করে থাকবো। এটার মানে হচ্ছে আগামী মানে মাসের মধ্যেই আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করে থাকবো। এটা কোন মানে কোন টেন্সের উদাহরণ? এটা এটা হচ্ছে তোমাদের ফিউচার পারফেক্ট, কি বললাম? ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। মনে থাকবে তো, এগুলো কিন্তু ভুলো না। তারপর দেখো, এবার বলছে অক্সিলারি ভার্ব। তোমাদেরকে আমি একটা ব্যাচ কোর্সে তোমাদের অক্সিলারি বা মডেল ভার্ব সম্পর্কে ডিটেলসে ক্লাস করাবো, ঠিক আছে? আমি মনে রাখবো, আমি করিয়ে দেবো তোমাদের। অক্সিলারি বা মডেল ভার্ব থেকে কিন্তু পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে, এটা কিন্তু একটু আমরা করবো। বলছে দেখো, ইন দা মিডিল এজ, ইন দা মিডিল এজ মানে মধ্যযুগে, ইন দা মিডিল এজ মানে মধ্যযুগে পিপুল ট্রাভেল বাই প্লেন, মানে পিপুল ড্যাশ ট্রাভেল বাই দ্য প্লেন। আমরা বলি তো, আচ্ছা যখন মধ্যযুগ মানে কি, আমরা যদি ইতিহাস পড়ি তাহলে কি পড়ি? আদিম যুগ, তাই না, বা অ্যানসিয়েন্ট হিস্টোরি। তারপরে হচ্ছে কি মডার্ন হিস্টোরি পড়েছি। তারপর কি পড়েছি আমরা? মিডিয়াম বা মিডিয়াম হিস্টোরি পড়েছি বা মধ্যযুগ পড়েছি। তাহলে মধ্যযুগে মানুষ কিন্তু প্লেনে যাতায়াত করতে পারতো না, তাহলে কি লিখবো? ইন দ্য মিডিল এজ পিপল ট্রাভেল বাই প্লেন। কুড মানে কি? পারতো, কুড তো হবে না, তাহলে হ্যাড টু হবে না, হ্যাড টু হবে না। হ্যাড টু মানে মানে কি? হ্যাড মানে হ্যাভ টু মানে কি? হ্যাভ টু কথার অর্থ হচ্ছে আই হ্যাভ টু ডু, আমাকে করতেই হবে। আর হ্যাড টু মানে করতে হতো, এরকম হচ্ছে, মানে এটা বাধ্যবাধকতা। আর ক্যান তো হবে না, কারণ মিডিল এজ মানে কি? এটা পাস্ট টেন্সের ঘটনা বোঝাচ্ছে, তাহলে কুড নট হবে। তাহলে ইন দা মিডিল এজ মানে মধ্যযুগে পিপল কুড নট ট্রাভেল বাই প্লেন, মানুষরা কি করতে পারতো না? প্লেনে করে যাতায়াত করতে পারতো না। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? বলছে কেটি ইজ ইল। কেটি কি? কেটি হচ্ছে অসুস্থ। ভালো করে দেখো, বলছে দেখো, কেটি ইজ ইল সো সি ড্যাশ স্টে ইন বেড অ্যান্ড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। কেটি কি? কেটি হলো অসুস্থ, সুতরাং কোশ্চেন দেখো, মানে 64 মানে 4 নাম্বার প্রশ্ন কি বলছে? ক্যাট ইজ ইল মানে ক্যাট হচ্ছে একজন নাম, ক্যাট ইজ ইল সে হচ্ছে অসুস্থ, সো সি ড্যাশ স্টে ইন বেড অ্যান্ড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, মানে তাকে কি করতে হবে? তাকে বেড রেস্ট নিতে হবে। স্টে ইন বেড মানে তাকে বেড রেস্ট নিতে হবে এবং অনেক বেশি জল পান করতে হবে। দেখো, সে কিন্তু অসুস্থ, তাই এখানে কিন্তু তার উপরে জোর দিয়ে বলা হচ্ছে তাকে অবশ্যই জল পান করতে হবে বেশি বেশি করে, এবং তাকে কি করতে হবে? বেড রেস্ট নিতে হবে। যদি এখানে আমরা নিড করি তাহলে বলছি যে সে অসুস্থ, তার প্রয়োজন হলো বেড রেস্ট করা এবং তার হচ্ছে জল পান করা, তার এটা প্রয়োজন। মানে প্রয়োজন মানে কি? মানে সেটা মানে এতটা জোর দিচ্ছে না। আর ক্যান নট তো হবেই না। আর এই অপশন নাম্বার সি বলছে তাকে হ্যাজ টু। হ্যাজ টু মানে কোনো কিছুর উপরে ফোর্স দেওয়া। বলছে ক্যাট ইজ ইল, ক্যাট হচ্ছে অসুস্থ, সো সি হ্যাজ টু স্টে ইন বেড, তাকে কি করতে হবে? তাকে অবশ্যই বেড রেস্ট নিতে হবে, তাকে বেডে থাকতে হবে। অ্যান্ড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, তাকে অবশ্যই কি করতে হবে? বেশি বেশি করে জল পান করতে হবে। তো এখানে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। কোথায় গেল? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, হ্যাজ টু হবে। এগুলো কি হবে? বাক্যের সেন্স অনুযায়ী তোমাকে আনসার করতে হবে,
বেশি বেশি প্র্যাকটিস না করলে এগুলো তুমি করতে পারবে না। বোঝা গেল? এগুলো যে পার্টিকুলার কোনো নিয়ম আছে যে এটা থাকলে এটা হবে এমনটা কিন্তু নয়। বাক্যর গঠন বা বাক্যের যে অর্থ সেটা কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝতে হবে, তারপর তোমাকে কিন্তু করতে হবে। আর এগুলো করার জন্য তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি পারবে না। তারপর দেখো বলছে দ্য মেন সার্ভেন্ট লেফট দ্য পুলিশ স্টেশন কন্ট্রাইট। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে কন্ট্রাইট, এই কন্ট্রাইট মানে কি? কন্ট্রাইট কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি যে, তাহলে কি পেলাম? কন্ট্রাইট কথার অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া। ঠিক আছে, কন্ট্রাইট কথার অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া। তো অনুতপ্ত হয়েছে, তাহলে কন্ট্রাইট কথার অর্থ হচ্ছে অনুতপ্ত। তারপর দেখো এখানে যে অপশন নাম্বার এ বলছে পেনিটিয়েন্ট। এই পেনিটিয়েন্ট কথার অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া। শোর মানে যেগুলো দুঃখ কষ্ট, অ্যাংরি মানে রাগ, আর রিমোর্সলেস মানে যে অনুতপ্ত হয় না। তাহলে এখানে বলতে চেয়েছে যে সিমিলার ওয়ার্ড বা নিয়ারেস্ট মিনিং সেটা কি হবে? কন্ট্রাইট। তাহলে কন্ট্রাইটটা কি? কন্ট্রাইটটা হচ্ছে পেনিটেন্ট। পেনিটেন্ট অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার এ হচ্ছে একদম কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলা হয়েছে? এখানে বলছে মানে অ্যাপ্রোপ্রিয়েট যে পাঞ্চুয়েশন সেটাকে ব্যবহার করতে হবে। কি বলা হয়েছে দেখো, বলছে ইট ইজ মেনশন, এটি মেনশন করা হয়েছে ইন দা নোটিস। এই নোটিসে এটাকে মেনশন করা হয়েছে অল অফ আস শুড রিড ইট, মানে অল অফ আস শুড রিড, আমাদের সকলের এটা পড়া উচিত। মানে এটা মেনশন করা হয়েছে যে আমাদের সকলের এটা পড়া উচিত। এখানে কোন পাঞ্চুয়েশন ব্যবহার করা হয়েছে? এখানে কমা ব্যবহার করা হয়েছে এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, তাই না? ফুল স্টপ তো ঠিক আছে, কারণ বাক্যের সেন্টেন্সের পরে ফুল স্টপ হয়। 2 নাম্বার বলছে ইট ইজ মেনশনড ইন দা নোটিস, এটা নোটিসে মেনশন করা হয়েছে। তারপর দেখো এখানে বিস্ময়বোধক চিহ্ন। এটা কি বিস্ময়বোধকমূলক কোনো কথা বোঝাচ্ছে যে আমি এটা নোটিসে মেনশন করেছি? এটা কি কোনো বিস্ময়, এটা অবাক করার বিষয় না দুঃখ করার বিষয়? কিছু না, তাহলে এটা তো একদম ভুল, এটা তো কোনো হবে না। অপশন নাম্বার সি বলছে ইট ইজ মেনশনড ইন দ্য নোটিস, এটি নোটিসে মেনশন করা হয়েছে যে অল অফ আস শুড রিড ইট। মানে এখানে দেখো এখানে কি কোনো জিজ্ঞাসা কিছু বোঝাচ্ছে? এটা নোটিসে মেনশন করা হয়েছে, এখানে কোনো জিজ্ঞাসা কিছু হচ্ছে? হচ্ছে না, তাহলে এটাও ভুল। তারপরে কি বলছে ইট ইজ মেনশনড ইন দ্য নোটিস, এটা নোটিসে মেনশন করা হয়েছে অল অফ আস শুড রিড ইট, আমাদের সকলের এটা পড়া উচিত। তাহলে এখানে দেখো দুটো আমরা ঠিক পাচ্ছি, একটা যে অপশন নাম্বার ডি আর একটা অপশন নাম্বার এ আমাদের ঠিক হতে পারে। এখানে ব্যবহার করা হয়েছে কমা, দেখো ভালো করে, এখানে ব্যবহার করা হয়েছে কমা আর এখানে ব্যবহার করা হয়েছে সেমিকোলন। তাহলে সেমিকোলন কখন ব্যবহার করা হয়? যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দেখ এ একটা সেন্টেন্স আর এ একটা সেন্টেন্স, যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ব্যবহার করা হয় তখন আমরা সেমিকোলন ব্যবহার করি। আর কমা কখন ব্যবহার করি? যখন কোনো ওয়ার্ড ব্যবহার করি একই অর্থে, যখন ওয়ার্ড গুলো ব্যবহার করি একই অর্থে। যেমন আমি বললাম যে আই ইট, আমি খেয়েছি, কি খেয়েছি? রাইস, রাইস খেয়েছি। তারপর কমা দিয়ে মিট খেয়েছি, ঠিক আছে? তারপরে ধরো চিকেন খেয়েছি, এগুলো লিখলাম সব কমা কমা দিয়ে। এগুলোকে যখন আমরা একই অর্থে, একই অর্থ মানে সবগুলো খাবার অর্থে ব্যবহার করছি, তখন আমরা কি ব্যবহার করব? সেগুলো ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে, এটা মুখস্থ করতে হবে। বলছে হাউ ক্যান দে বি গোয়িং আউট, মানে হাউ ক্যান দে বি গোয়িং আউট, তারা কিভাবে বেরিয়ে যাবে? জানি হ্যাজ নাথিং ড্যাশ পিটার, মানে এখানে বলছে ইন কমন পিটার, ইন কমন টু, ইন কমন অফ, ইন কমন উইথ। দেখো এখানে কি বলছে, এখানে কমন মানে একটার সঙ্গে আর একটা তুলনা করেছে। এখানে জানি হ্যাজ নাথিং, জানির কোনো কিছু নেই। পিটার মানে পিটারের সঙ্গে তার কোনো কিছুই নেই, মানে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সঙ্গে এখানে কমন করছে মানে তুলনা করছে, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং মেথডস ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন, মানে উদাহরণ থেকে কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা সূত্রের দিকে যাচ্ছি, সেটাকে আমরা কি বলবো? ইনসিডেন্টাল মেথড, রিমিডিয়াল টিচিং মেথড, ডিডাক্টিভ মেথড আর ইন্ডাক্টিভ মেথড। তাহলে সেটা আনসার হবে কি? অপশন নাম্বার ডি। তাহলে কি হবে? ফর এক্সাম্পল টু জেনারেলাইজেশন সেটা হবে ইন্ডাক্টিভ মেথড। ওকে,
ইন্ডাকটিভ মেথড। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো এবার আমরা 79 নাম্বার প্রশ্ন দেখব। বলছে অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপার্ট দ্য আর্লি এডুকেশন অফ এ চাইল্ড শুড বি। যারা ভাষার বিশেষজ্ঞ রয়েছে তারা বলতে চাইছেন যে শিশুর যে আর্লি এডুকেশন মানে শিশুর যে প্রারম্ভিক শিক্ষা সেটা শুরু হয় কিসের মাধ্যমে? দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ বা মাল্টি ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হবে অ্যান্সার? তো একটা শিশুর প্রাথমিক শিক্ষা বলতে পারি বা প্রথম যে শিক্ষা সেটা শুরু হয় কিসের মাধ্যমে? তার মায়ের ভাষা অর্থাৎ তার মাতৃভাষার মাধ্যমে কিন্তু শুরু হয়। অপশন এ। চলো নেক্সট কোশ্চেন বলছে দেখো, ইন কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন মানে যেটা আমরা বলি কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের ক্ষেত্রে দ্য টিচার ট্রাই টু, একজন শিক্ষক কি করবেন বা একজন শিক্ষকের কি করা উচিত? বলছে ফাইন্ড আউট হোয়াট এক্সটেন্ট দ্য লার্নিং অবজেক্টিভস আর অ্যাচিভ। মানে আমি যে বিষয়টা বাচ্চাদেরকে পড়াচ্ছি সেই বিষয়টা তারা কতটা অ্যাচিভ করতে পেরেছে, তাদের যে কতটা লক্ষ্য তারা অর্জন করতে পেরেছে সেটা জানা। 2 নম্বর বলছে মেক দ্য লার্নার অ্যাসেস দ্য টিচার, মানে মেক দ্য লার্নার অ্যাসেস মানে মেক দ্য লার্নার অ্যাসেস মানে শিক্ষার্থীদেরকে অ্যাসেস করা, মূল্যায়ন করা। 3 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য স্পেশাল নিড অফ দ্য লার্নার্স ইন এ গ্রুপ, কোন একটা গ্রুপে শিক্ষার্থীদের যে কি বিশেষ চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে আইডেন্টিফাই করা। অপশন নাম্বার ডি বলছে মেক দ্য লার্নার্স বাই ক্র্যামিং লার্নিং। মেক দ্য লার্নার্স এখানে শিক্ষার্থীদের কি করা? ক্র্যামিং করা। ক্র্যামিং কথার অর্থ হচ্ছে অল্প সময়ের মধ্যে কোনো বেশি কিছু মনে রাখা, ট্রিক্স যেটা আমরা বলি সেটা, মানে শিক্ষার্থীদেরকে মনে রাখা ট্রিক্স করে দেওয়া। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। তাহলে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের প্রধান কাজ কি? কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের কাজ হচ্ছে আমি যে বিষয়টা পড়াচ্ছি শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছি সেই বিষয়টা শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে সেই বিষয়টা নজর দেওয়া, সেই বিষয়ে কতটা তাদের ঘাটতি রয়েছে সেটাও নজর দেওয়া, অর্থাৎ আমার শিক্ষণীয় বিষয়টা কতটা বাচ্চারা অ্যাচিভ করতে পেরেছে সেটা আমাকে জানা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। 81 নাম্বার, the alphabetic method, the phonetics method, the word method and the sentence method are associated with। তাহলে এগুলো বুঝতে পারছি এগুলো পড়ার সঙ্গে সম্পর্কিত। অ্যালফাবেটিক মেথড, দ্য ফনেটিক্স মেথড, দ্য ওয়ার্ড মেথড অ্যান্ড দ্য সেন্টেন্স মেথড, এই সমস্ত মেথড গুলো কিসের সঙ্গে যুক্ত? এই সমস্ত মেথড গুলো সব লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং এর সঙ্গে যুক্ত। এগুলো কিসের সঙ্গে যুক্ত? এগুলো হচ্ছে সব কিন্তু রিডিং এর সঙ্গে যুক্ত। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে ইফেক্টিভ লার্নিং টেক প্লেস হোয়েন দ্য লার্নার। শিক্ষার্থীদের শিখন কখন সব থেকে ভালো হয়? শিক্ষার্থীদের শিখন সব থেকে ভালো হয় কখন? বলছে প্যাসিভ, যখন শিক্ষার্থীরা প্যাসিভ থাকে, কোয়েট মানে শান্ত থাকে, ইন্টারঅ্যাক্টিভ থাকে এবং গুড অ্যাট প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। তাহলে কি বলছে? যখন শিক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করানো হয়। তাহলে সঠিক আনসার কি হবে? ইফেক্টিভ লার্নিং টেক প্লেস হোয়েন লার্নার্স আর, সেটা কি হবে? অপশন নাম্বার সি ইন্টারঅ্যাক্টিভ। অর্থাৎ যখন শিক্ষার্থীরা বেশি সক্রিয় থাকবে তখন শিক্ষার্থীর শিক্ষণটা সব থেকে ভালো হবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে ইন অর্ডার টু অ্যাসেস দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এ লার্নার্স এ টিচার হ্যাজ টু টেক দ্য হেল্প অফ। তাহলে শিক্ষার্থীদের যদি আমি সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে চাই বা শিক্ষার্থীর সার্বিক বিকাশ হয়েছে কিনা সেটা যদি জানতে চাই তাহলে একজন শিক্ষকের কি করা উচিত? ইউনিট ইন ইভালুয়েশন মানে ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়া। 2 নম্বর হচ্ছে টার্ম ইন ইভালুয়েশন, কোন একটা সময়ের পরে টার্ম এর পরীক্ষা নেওয়া। অপশন নাম্বার সি বলছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন করা আর মান্থ ইন ইভালুয়েশন। তো এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি। তাহলে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের প্রধান লক্ষ্য কি? শিক্ষার্থীদের অল রাউন্ড ডেভেলপমেন্টকে তৈরি করা। চলো এবার বলতে চাইছি এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে চারটে, সেন্টেন্সটাকে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে মানে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে বলছি দেখো, ঠিক আছে, বলছে সার্ভিস, উইল, ট্যুরিজম, ইন, এয়ার, ট্যাক্সি, দা স্টেট, বুস্ট, এগুলো কিন্তু এখানে উল্লেখ আছে, ঠিক আছে। এগুলো দিয়ে সঠিক একটা আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। ভালো করে দেখো প্রশ্নটা কি রয়েছে, ভালো করে দেখো তারপরে আনসার করো। দেখো এখানে বলছে অপশন নাম্বার এ
ট্যুরিজম ইন দ্য স্টেট সার্ভিসেস উইল বুস্ট এয়ার ট্যাক্সি। বাক্যটা কি ঠিক হলো? একদম ভুল, কোনো অর্থের মিল নেই। তারপর হচ্ছে এয়ার ট্যাক্সি বুস্ট সার্ভিসেস, মানে এয়ার ট্যাক্সি বুস্ট সার্ভিসেস মানে কি? এ তো ভুল। তারপর হচ্ছে কি অপশন নাম্বার সি এয়ার ট্যাক্সি সার্ভিসেস, কারণ এই সার্ভিসেসটা তো নাউন আর বুস্ট মানে তো ভার্ব হচ্ছে এখানে। তাহলে এখানে কি করে হলো? কারণ বিভার্ব পরে বসছে, এটা তো ভুল। তাহলে এখানে অপশন নাম্বার সি বলছে দেখো এয়ার ট্যাক্সি সার্ভিসেস মানে এয়ার ট্যাক্সির যে সার্ভিস গুলো রয়েছে সেগুলো কি করছে? উইল বুস্ট মানে প্রমোট করছে, আরো আগ্রহী করে তুলছে ট্যুরিজম মানে যারা ভ্রমণকারীদের ইন দা স্টেট এই স্টেটে, মানে এই স্টেটে ভ্রমণ করার জন্য ট্যুরিজম দেখে আরো বেশি আগ্রহী করে তুলছে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো 85 বলছে দ্য এক্সাম ওয়েন্ট ডাউন ইন ফ্লেম, আই শুড হ্যাভ স্টাডিড ওয়েল। আমি ভালো করে পড়াশোনা করেছিলাম, বলছে দ্য এক্সাম ওয়েন্ট ডাউন ফ্লেমস, তবু আমার কি হচ্ছে? এক্সাম ডাউন ইন ফ্লেম, একদম আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। বলছে কি দেখো দ্য এক্সাম ওয়েন্ট ডাউন ইন ফ্লেম, ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, মানে সেটাতে ভস্ম হয়ে গেছে। আমি পড়াশোনা করেও আমার যে পড়াশোনা এক্সাম সেটা একদম ভস্ম হয়ে গেছে, তার মানে কি আমি ফেল করেছি। এক্সাম পেপার গট বার্ন, এক্সাম পেপার আগুনে পুড়ে গেছে, এটা তো হবেই না। ফার্স্ট উইথ গুড মার্ক, ভালো নাম্বার পেয়ে পাস করেছি। বলছে ফেল স্পেকটুকুলারি, মানে কি করছে? আমি একদম মানে সাংঘাতিক ভাবে ফেল করেছি। এক্সাম হল কট ফায়ার, এক্সাম হল আগুন লেগে গেছে। তাহলে কি হবে এক্সাম? বলো। তাহলে এখানে সঠিক আনসার হবে আমি একদম ফেল করেছি, মানে মানে একদম মানে সাংঘাতিক ভাবে ফেল করেছি। ঠিক আছে, অপশন সি। she was determined not to dissipate her মানে এনার্জি। এই ডিসিপেট মানে কি? নষ্ট করা। ডিসিপেট মানে কি? নষ্ট করা। ঠিক আছে, ডিসিপেট মানে নষ্ট করা, মানে নয় ছয় করা। তাহলে বলছে যে মানে এখানে কি বলতে চাইছি দেখো, এখানে বলতে চাইছে যে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ডিসিপেট মানে নষ্ট করা, ইউটিলাইজ মানে কি? ব্যবহার করা, তারপর যে কনজার্ভ মানে সংরক্ষণ করা, ম্যানেজ করা, অর্গানাইজ করা। তাহলে এখানে নষ্ট করার কি হবে? অবশ্যই সংরক্ষণ করা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তারপর কি বলছে দেখো সিনোনিমস, বলছে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কোনো কিছুকে ত্যাগ করা। অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। ট্রাই করা, জয়েন করা, কিপ আপ করা, কিপ আপ মানে কোনো কিছুকে চালিয়ে যাওয়া। ফরসেক, ফরসেক মানে হচ্ছে মানে কোনো কিছুকে ত্যাগ করা। ঠিক আছে, পরিত্যাগ করা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তারপর দেখো বানান ভুল, বানান ভুল কিন্তু পরীক্ষা তোমাদের আসবে। পটাশিয়াম বানান একদম ঠিক আছে, পসিবিলিটি বানান ঠিক আছে। আর এখানে দেখো বলছে প্যারাসোলজি না, এখানে কি হবে? এই বানানটা কিন্তু আমাদের ভুল আছে। ঠিক আছে, এটা হবে কি? প্যারাসিটোলজি। বানানটা কি হবে? পি এ আর এ, প্যারা এস আই টি ও এলজি, প্যারাসিটোলজি মানে প্যারাসাইট নিয়ে যেটা পড়াশোনা করা হয় সেটাকে বলছে প্যারাসিটোলজি। এটা মানে ভুল, বাকিগুলো ঠিক রয়েছে। তারপর দেখো বলছে এখানে কি বলছে দেখো ফারসিউ, ফারসুইট, ফারসুয়েড, ফারিউস এগুলো রয়েছে। তাহলে এই যে বানানটা দেখো ফারসুইট, এই বানানটা একটু ভুল আছে। এই বানানটা কি হবে? পি ই আর, পার। দেখো তাহলে এখানে কি পেলাম? এই যে এখানে বানানটা, এখানে বানানটা কি হবে? এই বানানটা হচ্ছে আমাদের কি এরকম হবে? পারসুইট, পি ইউ আর, পার, এস ইউ আই টি, পারসুইট। এই পারসুইট কথার অর্থ হচ্ছে সাধনা। ঠিক আছে, সাধনা। এই বানানটা কিন্তু আমাদের এখানে ভুল আছে। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তারপর দেখো ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ডটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে গো, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে। ঠিক আছে, মানে এক কথায় প্রকাশ। বলছে পার্সন হু টক ইন স্লিপ ইজ কল্ড, একজন ব্যক্তি যে কিনা রাত্রে মানে কি করে? ঘুমের ঘরে মানে কি করতে পারছে? কথা বলে। যে ঘুমের ঘরে কথা বলে তাকে আমরা কি বলবো? বোঝা গেল? যে ঘুমের ঘরে কথা বলে তাকে আমরা কি বলবো? দেখো বলছে ফিলাটেলিস্ট, ফিলাটেলিস্ট মানে যে কালেকশন অফ স্ট্যাম্প। কি বলছে? এটা এটা মানে হচ্ছে কি? কালেকশন, কালেকশন অফ স্ট্যাম্প। ঠিক আছে, যে স্ট্যাম্প গুলোকে কালেক্ট করে। ঠিক আছে, দুই নম্বর বলছে সোমনাম বুলিস্ট, একটা হচ্ছে সোমনাম বুলিস্ট আর আরেকটা হচ্ছে কি? সোমনি লোকিউইস্ট। ঠিক আছে,
আর অপশন নাম্বার ডি রয়েছে ওয়ান মানে অনিরোক্রিটিক। তাহলে এখানে আমরা দুটো জিনিস ভালো করে দেখবো, এই দুটো মিনিংটা কি একটু ভালো করে দেখে নাও। তাহলে আমরা যে অপশন নাম্বার বি পাচ্ছি সোমনাম্বুলিস্ট, এটার মানে হচ্ছে যে স্বপ্নে ওয়াল্ক করে, মানে ওয়াল্ক, ঠিক আছে, হাঁটে, যে স্বপ্নে হেঁটে হেঁটে বেড়ায় তাকে কি বলছে সোমনাম্বুলিস্ট, মানে স্বপ্নবেলা ভুল, মানে ঘুমের ঘরে যারা হাঁটে, ঘুমিয়ে ঘুমিয়ে যারা হেঁটে চলে যায় তাদেরকে কি বলা হয় সোমনাম্বুলিস্ট। আর এখানে যে অপশন নাম্বার সি রয়েছে সোমনিলোকিউইস্ট, এটার মানে হচ্ছে যে ঘুমের ঘরে কথা বলতে পারে, তাকে কি বলছে সোমনিকুলিস্ট। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে একটু পড়তে হবে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। চলো দেখো, আমরা তাহলে এর আগে কি দেখলাম যে বিভিন্ন ধরনের অনওয়ার্ডগুলো পরীক্ষা আসছে। তো আমরা কিন্তু রেগুলার ক্লাসে 10টা 15টা করে যদি অনওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করি ক্লাসের মাধ্যমে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমাদের এগুলো কভার হয়ে যাবে। তো সেইভাবেই তোমাদের খুবই পরীক্ষা এগুলো আসে। তো একটা টপিক অনার্ড মানে এক কথায় প্রকাশ, সেই টপিকটা কি থাকছে, সেই টপিকে থাকছে তোমাদের দেখতে পাচ্ছ যে ফোবিয়া। ফোবিয়া কথার অর্থ কি ভয়, মানে ভয় বিষয়টা নিয়ে থাকছে, এবং মেন্টাল ডিসঅর্ডার যেগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখো, তাহলে কিন্তু এগুলো থেকে পরীক্ষায় পেয়ে যাবে। দেখো কি কি রয়েছে। প্রথমে আমরা যেটা পড়বো, দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়াটা কি? অ্যাক্রোফোবিয়া হচ্ছে হাই প্লেস, মানে উঁচু জায়গা, মানে হাই প্লেস মানে ধরো কোনো একটা উঁচু জায়গা রয়েছে সেটাকে বলছে অ্যাক্রোফোবিয়া, ওটার সম্পর্কে যারা ভয় পায়। ঠিক আছে, 2 নম্বর বলছে অ্যারোফোবিয়া। অ্যারোফোবিয়াটা হচ্ছে যেমন এরোপ্লেন, এরোপ্লেন থেকে এসছে অ্যারোফোবিয়া। তাহলে যারা মানে এয়ারে ভয় পায়, মানে বায়ুতে যারা ভয় পায় তাদেরকে বলা হয় কি অ্যারোফোবিয়া। এরোপ্লেন থেকে মনে রাখতে পারবে এরোপ্লেন কোথায় চলে, বায়ুতে চলে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো কি অ্যারোফোবিয়া। অ্যারোফোবিয়া মানে যে বায়ুতে ভয় পায়, বাতাসে। তারপর 3 নাম্বার দেখো বলছে অ্যাগ্লোফোবিয়া। অ্যাগ্লোফোবিয়াটা হচ্ছে যারা পেন মানে ব্যথাতে খুব ভয়, ব্যথা পাবে, মানে ধরো তোমাকে একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছি, তুমি বলে না না করবো না, অনেক ব্যথা পাবে, যারা ব্যথাতে ভয় পায় তাদেরকে কি বলা হয় অ্যাগ্লোফোবিয়া। তারপর চলে আসে 4 নাম্বার ওয়াল্টিফোবিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার আসে। ওয়াল্টিফোবিয়া যারা হচ্ছে অল্টিটিউড, মানে অল্টিটিউড কথার অর্থ হচ্ছে উচ্চতা, যারা উচ্চতাতে ভয় পায়, যে কোনো উচ্চতা হলে কিন্তু তারা ভয় পাবে, সেটাকে বলছে ওয়াল্টিফোবিয়া। আর অ্যানোরেক্সিয়া কি? অ্যানোরেক্সিয়া হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার বলতে পারি, যারা খাবার খেতে চায় না, খাবারের প্রতি অনীহা, ঠিক আছে, খাবারের প্রতি ভয়, তাদেরকে কি বলা হয় অ্যানোরেক্সিয়া। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল একবার। ঠিক আছে, তারপর চলে আসো, দেখো তারপরে কি বলা হয়েছে। তারপর দেখো, তারপর চলে আসি আমরা এখানে যে অ্যাগোরোফোবিয়া। এই যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি অ্যাগোরোফোবিয়া, এই অ্যাগোরোফোবিয়া মানেটা কি? এই অ্যাগোরোফোবিয়া যে টার্মটা রয়েছে এটার মানে হচ্ছে মানে অফ এ পাবলিক প্লেস, ধরো কোনো ওপেন জায়গা, খোলামেলা জায়গাতে যে ভয় পায়, মানে সবাই কিন্তু খোলামেলা জায়গাতে যেতে চায় না, এই সমস্ত খোলামেলা জায়গাতে যারা ভয় পায় তাকে কি বলা হয় অ্যাগোরোফোবিয়া। তারপরে কি বলছে অ্যান্ড্রোফোবিয়া। কি? অ্যান্ড্রোফোবিয়া হচ্ছে যারা মানে ছেলেদেরকে ভয় পায়, মেল, অনেক মেয়েরা আছে না ছেলেদেরকে ভয় পায়, খুব ভয় পায়, তার সেটাকে কি বলা হয় অ্যান্ড্রোফোবিয়া। আর অটোফোবিয়াটা কি? অটোফোবিয়াটা হচ্ছে অফ মানে সলিটিউড। সলিটিউড কথার অর্থ হচ্ছে যারা মানে নিস্তব্ধ, মানে ধরো কোনো জায়গায় কেউ নেই, মানে নিশ্চুপ জায়গাতে যারা ভয় পায়, মানে শুনশান জায়গাকে যারা ভয় পায় তাদেরকে কি বলা হয় অটোফোবিয়া। ঠিক আছে, আর বাথোফোবিয়াটা কি? যারা ডেপথ মানে গভীরতায় ভয় পায়, যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো, তারপর চলে আসি আমরা এখানে যে বলছে বিবলোফোবিয়া। বিবলোফোবিয়া মানে হচ্ছে যারা বইয়ের প্রতি ভয় পায়, অনেকে পড়তেই চায় না, বই দেখলেই ভয় লাগে, ঠিক আছে, বাচ্চারা যেমন আছে তারা, তাদেরকে কি বলা হয় বিবলোফোবিয়া। আর 11 নম্বরটা বলা হয়েছে ক্যাকোফোবিয়া। ক্যাকোফোবিয়া হচ্ছে যারা মানে আগলিনেস, মানে অসুন্দর, মানে কেউ কুৎসিত দেখতে হলেই না সে ভয়ে মরে যায়, না না কুৎসিত হবে, একদম ভয়েই মরে যাচ্ছে কুৎসিত বলে, এদেরকে বলা হয় কি ক্যাকোফোবিয়া। 12 নম্বর বলছে ক্যাট্রোফোবিয়া। ক্যাট্রোফোবিয়া হচ্ছে যারা ডাক্তার দেখলে যে ভয় পায় তাকে বলছে ক্যাট্রোফোবিয়া।
13 নম্বরটা বলা হয়েছে সেলোফোবিয়া। সেলোফোবিয়া হচ্ছে যারা মানে অসম্ভব সুন্দরে ভয় পায়, মানে এত সুন্দর, মানে অনেকে চায় না যে না এত সুন্দর আমার চাই না, মানে সুন্দর হলে সে ভয় পাবে, এমনটা হয়। ঠিক আছে, সুন্দর হলেও ভয় পায় একজন, আবার অনেকে আছে কুৎসিত হলেও ভয় পায়। তারপর 14 নম্বর বলছে ক্রোনোফোবিয়া। ক্রোনো মানে ক্রোনোলজি, একটা টাইম বোঝাচ্ছে, মানে সময়ে যেটা, সময়ের প্রতি যারা ভয় পায় তাকে বলছে ক্রোনোফোবিয়া। আর 15 নম্বর বলছে সাইনোফোবিয়া, হচ্ছে যারা ডগস, যারা কুকুর দেখে ভয় পায় তাদেরকে বলা হয় সাইনোফোবিয়া। এটা নিশ্চয়ই আমরা অনেকেই আছি কুকুর দেখে ভয় পাই, তাই না? তাহলে কুকুর দেখে যারা আমরা ভয় পাই তাদেরকে কি বলা হয়? সাইনোফোবিয়া। তাহলে আজকে আমরা 15টা পড়লাম, নেক্সট আরও কিন্তু পড়বো, কারণ একদিনে বেশি পড়লে মনে থাকবে না, আমরা ধীরে ধীরে অল্প অল্প করে পড়লে কিন্তু মনে থেকে যাবে। আর যেটা তোমাদেরকে বলি, এই বছর টেট পরীক্ষা হবে কি না, বা এটা কিন্তু সবই কিন্তু ওবিসি মামলার উপর নির্ভর করছে। আমরা জানি যে আমাদের রাজ্যে পুরো মানে এক্সাম সিস্টেমটাই অফ রয়েছে, এখন কোনো এক্সামই হবে না। কোঅপারেটিভ ব্যাংকের ফর্ম ছেড়েছিল, সেটাও কিন্তু স্থগিত হয়ে গেল, কোনো পরীক্ষায় হবে না ওবিসি মামলা না মিটলে। আশা করছি ওবিসি মামলা খুব তাড়াতাড়ি মিটে যাবে, কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করো, পড়াশোনাটা কিন্তু অফ করে দিও না, কারণ ওবিসি মামলাটা মিটে গেলে হয়তো তোমাদের পরীক্ষা নেবে, তখন কিন্তু প্রিপারেশন করার সময় পাবে না। তাই সবাই কিন্তু প্রিপারেশনটাকে চালিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।